ভাতের চালটা অনেক আগে, কম করে 30 মিনিট আগে আমি ধুয়ে রেখেছিলাম। এখন ফুটানো পানি দিয়ে দিলাম যেন ঝটপট রান্নাটা হয়ে যায়। মোটামুটি ঘরের কাজকর্ম করা শেষ হয়ে গেছে। এখন চলে আসলাম রান্না বান্না করার জন্য। শিম আলু নিয়েছি, কিছু একটা রান্না করব। কি রান্না করব এখনও জানি না। আর এই যে সাধের লাউ নিয়েছি রান্না করার জন্য। আর এখানে টাকি মাছ এনেছিলাম ভর্তা খাওয়ার জন্য, সেটা ফ্রিজে রয়ে গেছিলো, তো ভাবলাম টাকি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করি। আর টাকি মাছ কাটাকুটি করার জন্য এখানে ছাই নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমার মেয়ের জন্য শীতের সবজি খাওয়ার শেষ সময় এখনই, সব কিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু। আর এই শিমগুলা খেতে কিন্তু অনেক মজা, একদম বড় বড় দানা আছে, খেতে অনেক মজা লাগে। দেশটার মধ্যে কি যে শুরু হয়ে গেল, কেউ ভয় পায় না এখন। গতকালকে দেখলাম উত্তরাতে একটা সম্ভবত রিক্সা একটা গাড়ির মধ্যে লেগেছে, না যেন বাইকের সাথে একটা গাড়ি লেগেছে। তো গাড়িতে যারা ছিল তারা বিশাল বড় বড় দাও বটি নিয়ে আসছে মারার জন্য। আল্লাহ, কি অবস্থা, কি অবস্থা! এগুলা কে বা কারা করছে? আসলে আমাদের দেশের সমস্যা কি জানেন, আইনটার প্রয়োগ ঠিক মতো হয় না। যদি আইনের প্রয়োগ ঠিক মতো হতো, যারা এমন কাজ করছে, ছিনতাই রাহজানি করছে, মানুষকে ধরে ধরে মেরে ফেলছে, ওদেরকে একদম স্টেডিয়ামের মধ্যে টিকিট দিয়ে ওদেরকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলতো, তাহলে এই দেশে অরাজকতা কমে যাইতো, মানুষ ভয় পাইতো। আমাদের দেশের আইনের শাসন একদম নাই বললেই চলে, ঠিক না বলেন? যে কোনো অন্যায় কাজ করবে তাকে সাথে সাথে কি করবে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে। তারপর মেয়েদের সাথে ইফটিজিং করলে ওদেরকে একদম ফাঁসি দিয়ে মারা হবে। সোজা কথা, যে খারাপ কাজ করবে এবং প্রমাণিত হলে তাকে একদম স্টেডিয়ামে টিকিট কেটে তারপর একদম ফাঁসিতে ঝুলায় মারা হবে। তাহলে দেখতেন সব সোজা হয়ে যেত, সব সোজা হয়ে যেত। এত অরাজকতা থাকতো না, মানুষ ভয় পাইতো। আর এখন মানুষের অন্তরে একদম ভয় বলে কিচ্ছু নাই, একদম কিচ্ছু নাই, যার যা খুশি তাই করছে। একদম গোল্লায় গেছে দেশটা, গোল্লায় চলে গেছে গো। এগুলো ভাবি খারাপ লাগে। আমি যতক্ষণ ভিডিও করি আর অন্যের ভিডিও দেখি, তার ফাঁকে ফাঁকে আমি সব রাজনীতির যত টক শো আছে সেগুলো দেখি, অনেক কিছু জানা যায়, অনেক কিছু বোঝা যায়। তো গতকালকে এই ভিডিওটা দেখলাম, আমার মেয়ে দেখালো যে আম্মু দেখো দেখো কি অবস্থা রাস্তার মধ্যে, দেখো একটা মহিলাকে আর ওর হাজবেন্ডকে এত বড় দাও বটি নিয়ে মারার জন্য গেছে। আর আমাদের দেশের পাবলিক তো এখন মানবিকতা ভুলেই গেছে একরকম। একজনকে মারছে বা একজনকে ছিনতাই করছে, আর 10 জন এসে যে সাহায্য করবে সেটা কিন্তু করে না। সেটা না করে কি করে জানেন, শুধু ভিডিও করে। হায় রে মাবুদ, কি বের হয়েছে ভিডিও করার একটা প্রবণতা। আমার মনে, কি বলবো, যেগুলো ভিডিও করা মানে উচিত না সেগুলাও মানুষ ভিডিও করে। কি একটা আশ্চর্য বিষয়। কি যে হবে দেশের ভবিষ্যৎ আল্লাহ ভালো জানে। এই আর কি। আমরা যেখানে থাকি অনেকটা নিরাপদে আছি। আমাদের এখানে কোনো গ্যাদারিং নাই, কোনো গ্যাঞ্জাম নাই, মারামারি কাটাকাটি এসব খুব একটা নাই, শুনি না আর কি। কিন্তু এই যে ঢাকাতে যা যা হচ্ছে সেগুলা দেখছি আর ভাবছি। তারপরে রোড অ্যাক্সিডেন্ট তো অহরহ একটা ব্যাপার হয়ে গেছে ইদানিং, কিন্তু অনেক রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে। এখনো তো ঈদ অনেক বাকি, ঈদের সময় যে কত কিছু হবে, ঈদের সময় যে কত কিছু হবে। সবাই খুব সাবধানে, যারা ঈদে দেশে টেশে যাবেন খুব সাবধানে দেশে যাবেন। আর যতটা সম্ভব যদি ট্রেন জার্নি করা যায় ট্রেনে জার্নি করবেন, ট্রেনটা অনেক নিরাপদ, ট্রেনে অ্যাক্সিডেন্ট হয় খুব কম। আর বাসে অনেক ভয়, অনেক ভয়। আল্লাহ, আমার আত্মীয় পরিজন কেউ যদি কখনো শুনি
যে আমার বোনরা শ্বশুরবাড়ি দেশে যাচ্ছে বা কোথাও দূরে যাচ্ছে, তখন আমি সব সময় টেনশনে থাকি। আমি শুধু দোয়া করতে থাকি আল্লাহ সহি সালামতে যেন পৌঁছে যাইতে পারে। হ্যাঁ, আজকে আমার ছোট আপা এসে যাচ্ছে, ওর শ্বশুর বাড়ি রংপুরে যাচ্ছে। তো গত রাতে আমি ফোন করে বলে দিয়েছি, আপা শুনো, তোমার যে পার্স ব্যাগ থাকে ওইটার মধ্যে টাকা নিবা না বা কোনো কিছু দামি কিছু নিবা না, ওগুলা নর্মাল যে ব্যাগ থাকে না, খাবারের ব্যাগ থাকে, তোমরা যে রাস্তায় খাওয়ার জন্য নিবা, ওগুলার ভিতরে নিবা, যেন কেউ বুঝতে না পারে। কারণ সকালবেলা তো রওনা হবে, এয়ারপোর্ট থেকে উঠবে, ট্রেনে উঠবে। আর ট্রেনে বা যাতায়াত কিভাবে করবে? ট্রেনে টিকিট করতে হয় 10 দিন আগে। কারো ইমার্জেন্সি থাকলে তখন তো বাধ্য হয়ে বাসে যেতেই হয়, তাই না? ঠিক আছে, সবজি কাটাকুটি করতে করতে অনেক বক বক করে ফেলি। কি করব, ঘরে কেউ নাই, কার সাথে কথা বলবো বুঝে পাই না। তখন আপনাদের সাথে কথা বলি, মনটা হালকা হয়, এই আর কি। তারপর তো আরো অনেক কাটাকুটি আছে, মাত্র তো শিম কাটলাম, লাউ কাটবো, আলু কাটবো, তারপরে আরো কি কি কাটবো যেন জানি না। এখন রান্না বসাতে বসাতে আজান দিয়ে দিল। একটু আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, একটু হলুদের গুঁড়া, ব্যাস। কাঁচা মরিচ, পেঁয়াজ সব দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা হচ্ছে শিমের নিরামিষ তরকারি। এই যে সব মশলা দিয়ে সিদ্ধ করে নিলাম। এখন 5 ফোড়ন দিয়ে এটা বাগার করব। 5 ফোড়ন আর শুকনো মরিচ দিয়ে বাগার করব। খুব ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করছি আজকে কি কি রান্না করছি। এগুলা দিয়ে দিলাম, যত মশলা তত মজা। আবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম, এগুলো একটু ভাজা হোক। ও বাবা, আস্তে, একদম 1 চিমটি পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিলাম। এটা শুধু রসুন দিয়েও বাগার করা যায়, 5 ফোড়ন দিয়ে বাগার করলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়, সে কারণে একটু দিলাম। এখন কি করব, এখন হচ্ছে লাস্ট উপকরণ, একদম লাস্ট উপকরণ। সেটা কি হবে, একদম 1 চিমটি চিনি। যাদের ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি তারা দিবেন, আর যাদের ভালো লাগে না তারা দিবেন না। বাস এখন নাড়াচাড়া করে এটা রান্না করে নেব, তাহলেই হয়ে গেল শিম আলুর মজাদার নিরামিষ। শিমের নিরামিষটা কিন্তু হয়ে গেছে। এরকম এই যে দেখেন তেলটা চিটচিট করছে, আমি নামিয়ে নিচ্ছি। এটা দিয়ে রুটি পরোটা খেতে যেমন মজা, ভাত খেতেও অনেক বেশি মজা। এই কড়াইটার মধ্যে ওই যে শিমটা সিদ্ধ করেছিলাম, শিম আলু, এটার মধ্যে একটু আদা রসুন বাটা, তারপর হচ্ছে একটু অল্প করে একটু হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া। এগুলা কেন দিচ্ছি জানেন? বলছি আমি, একটা রেখে তারপর তো আরেকটা দিচ্ছি, সে কারণে দেরি হয়ে যাচ্ছে। দিলাম অল্প করে একটু তেল, আর এই পানিটা কিন্তু একদম ফুটানো পানি। আমি রান্না করার জন্য 1 হাঁড়ি ফুটানো পানি করে রেখেছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি এই যে টাকি মাছ। অনেকে ভাবতে পারেন মাছটা ঠিক মতো ধোয়া হয়নি, অনেক মানে লবণ দিয়ে ঘষে ঘষে ধুতে ধুতে আমার হাত সাদা হয়ে গেছে। এই যে এই মাছের কালারটা এরকমই হয়। টাকি মাছ কাটা ধোয়া করে এটা এখন কষানোর জন্য দিলাম। এটা দিয়ে লাউ রান্না করব। এই তো এটা কষানো হোক, তারপর লাউটা রান্না করছি কিভাবে সেটা দেখার জন্য থাকিলাম আমার সাথে। খুব সুন্দর করে মাছগুলা কষাই নিয়েছি। পেঁয়াজ দিয়ে দিলাম,
আর ওই যে আমি মাছটা কষাই নিলাম না, এভাবে যদি কষাই নিয়ে রান্না করেন মাছটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আজকে যেসব আইটেম রান্না করলাম এগুলো তো আমার মেয়ে মনে হয় না খাবে, সেজন্য তার জন্য কি করব, একটু চিকেন মেরিনেট করে রেখে দিব, ওকে যেন একটু ভেজে দিতে পারি। অবশ্য বলে গেছে যে আমার জন্য একটু চিকেন ভাজলেই হবে, তারপর তোমরা যা রান্না করছো সেগুলো থেকে যদি ইচ্ছা হয় আমি কিছু খেয়ে নেব, এই আর কি। তো ওই চিকেনের মধ্যে দেওয়ার জন্য একটু কাঁচামরিচ বাটার জন্য নিলাম। এখনকার কাঁচামরিচ কিন্তু অনেক ঝাল, সব গুঁড়া হয়ে যাচ্ছে, তো সেজন্য এই চিকেনটুকু হচ্ছে মেয়ের জন্য, ওনার জন্য এটা একটু মেরিনেট করে রেখে দিই। এখন আর ভাজবো না। এখানে কাঁচামরিচ বাটা দিলাম, তারপর হচ্ছে আদা রসুন বাটা দিলাম, একটু গরম মশলার গুঁড়া দিব, লেবুর রসটা থাকলে অনেক ভালো হয়, লেবুর রসটা দিলে। এই তো গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, তারপর অল্প করে, খুব অল্প পরিমাণে, যেহেতু সয়া সস ব্যবহার করেছি অল্প পরিমাণে দিতে হবে লবণ, আর অল্প পরিমাণে একটু ধনিয়ার গুঁড়া। এটা কি করব জানেন, এটা ময়দা আছে না, ময়দা বা কর্নফ্লাওয়ার এগুলো দিয়ে মেখে তারপর ভাজবো। একটু জিরার গুঁড়া, অল্প করে একটু সরিষার তেল। তো এখন কি করব, এটা খুব ভালো করে নাড়াচাড়া করে মেখে রেখে দিব। আর কিছু কি বাদ গেল, যদি বাদ যায় অসুবিধা নেই। আজকে না ঘরে লেবু ছিল না, হঠাৎ হঠাৎ এত এত লেবু ফ্রিজে নষ্ট হয়ে থাকে, আর প্রয়োজনের সময় আসলে অনেক সময় অনেক কিছুই থাকে না, তাই না? তো যাই হোক, এটা আমি খুব ভালো করে মেখে রেখে দিলাম। আপনারাও ইচ্ছা করলে এভাবে মেখে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। রান্নাঘরে রোদ চলে আসছে, ও বাবা। পোলাও তো ভালোই হয়েছে, কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। এই পর্যায়ে এসে কি করব জানেন, আমি এই লাউটা থেকে অল্প একটু লাউ রেখে দিয়েছি, একদিন ডাল দিয়ে খাবো, মশারির ডাল দিয়ে রান্না করে খাবো। মনে হচ্ছে এটা এখানে সিদ্ধ হয়ে যাবে ভালো করে। আমি আবার মাঝে সাঝে কি করি জানেন, লাউ রান্না হওয়ার পর প্রেসার কুকারে ঢেলে দিয়ে প্রেসার কুকারের মুখটা বন্ধ করে রাখি, তাতে করে লাউটা একদম সফট হয়ে যায়। আর এই তো মাছ টাছ দেওয়া হয়ে গেল, আর যে হাঁড়িটাতে মাছটা কষানো হয়েছে সেটা ধুয়ে আর অল্প একটু পানি দিয়ে দেবো, তারপর চুলার আঁচটা বাড়াই দিয়ে রান্না করে নিব। তখন তো ভিডিও ধান্দায় ছিলাম, চিকেনটা খুব ভালো করে দেখাতে পারলাম কিনা জানি না, তো এই তো আরেকবার দেখাই দিলাম। এভাবে করে বাচ্চাদের বা বয়স্ক যারা আছে অনেক খাবার খেতে চায় না, তাদেরকে যদি এভাবে করে দেওয়া যায় তাহলে তো কথাই নেই। ও বাবা, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে, এটা পড়ে যায় ওইটা পড়ে যায়। লবণ চেক করতে গিয়ে দেখলাম লাউটা একদম মিষ্টি না, কিন্তু ঝাল লবণ পারফেক্ট আছে। লাউ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এখানে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। আজকের মতো রান্নাঘরের কাজকর্ম শেষ। আসলে বিকেলবেলা কি করব সেটা তো এখন জানি না। তো লাউ রান্নাটা তো অনেক আগেই হয়ে গেছে, অন্যান্য টুকটাক কাজকর্ম করলাম, সেজন্য ফাইনাল লুক দেখাতে একটু দেরি হয়ে গেল। ভাতটা ঝরা দিয়েছি, আর মেয়ের জন্য তো এই যে এটার মধ্যে চিকেন মেরিনেট করে রেখে দিয়েছি, আর কি যেন বলে। তো ঠিক আছে, আমরা লাউ রান্নার ফাইনাল লুকটা শেয়ার করে ফেলি ঝটপট। এই যে দেখেন, একটা আঠালো আর মাখা মাখা একটা লাউ রান্না করেছি, আর চিনিটা দেওয়ার কারণে টেস্টটা এত বেশি ভালো এসেছে, এত বেশি ভালো এসেছে। লাউ কিন্তু আমাদের নবীজি অনেক পছন্দ করে লাউ খেতেন। যেদিন থেকে আমি এই কথাটা শুনেছি সেদিন থেকে লাউয়ের প্রতি ভালোবাসাটা আমার অনেক বেশি বেড়ে গেছে।
আর অনেক কাজকর্ম করেছি, আমার তো ক্ষুধা পেয়ে গেছে, তাছাড়া গরম পড়ে গেছে, পানির তৃষ্ণাটাও কিন্তু এখন বেশি বেশি পায়। সে কারণে কি করলাম, ঘরে খিরাই ছিল সেটা কাটাকুটি করে নিলাম, এখানে লবণ আর একটু মরিচ ছেটা দিয়ে দিয়েছি। এখন মজা করে এটা খাবো, তারপর গোসল নামাজ করব। আজকে কিন্তু সকালের নাস্তা শেয়ার করা হয় নাই, তারপরও দুপুর থেকে রাত পর্যন্ত খাবার দেখাতে দেখাতে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। সংসারের অন্যান্য কাজকর্ম দেখাতে গেলে ভিডিওটা এবার কত বড় হয়ে যাবে চিন্তা করে দেখেন। আর এই চিকেন রোলটা আমার মেয়ে নিয়ে আসছিল কোচিং থেকে আসার সময়। রাতের খাবার বিসমিল্লাহ বলে একটু খাই তো। বাবা কি গরম, বিসমিল্লাহ। মাঝে মধ্যে ভাত তরকারি খেতে ইচ্ছা করে না, তখন এরকম রাতের বেলা ভাত বাগার করে তারপর খাই, অনেক মজা লাগে। বেশি করে কাঁচামরিচ আর শুকনো মরিচ ভাজা দিয়েছি। এই যে শুকনো মরিচ, বাবা গরম, ধোয়া উঠানো। আর কি যেন বলে, ভাত বাগার খেতে খেতে বিদায়। বাবা বাবা অনেক গরম। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।